নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আবার নতুন প্রতিবেদন করব বলে হাজির হয়েছি। আজকের প্রতিবেদনের মূল প্রতিপাদ্য বিষয় মমতা ব্যানার্জির নির্ভরযোগ্য সৈনিক চন্দ্রিমা ভট্টাচার্যের তৃণমূল থেকে অর্থাৎ কালীঘাট তৃণমূল থেকে পদত্যাগ, যিনি মমতাপন্থী বলে সর্বজনবিদিতা ছিলেন। যাই হোক, এ নিয়েই কিছু কথা বলবো কিছুক্ষণ। আজকে সবথেকে বড় খবর যে মমতা ব্যানার্জির নির্ভরযোগ্য সৈনিক, কাঠের সৈনিক, একেবারে তার খুব আপনজন চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের অর্থাৎ কালীঘাট তৃণমূলের মমতাপন্থী তৃণমূলের সব পদ থেকে পদত্যাগ করেছেন। এবং এ নিয়ে মমতা ব্যানার্জি আজকে একটা ফেসবুক লাইভও করেছেন। ফেসবুক লাইভে এসে তিনি আক্ষেপ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি একথাও বলেছেন যে 2 মাসও অপেক্ষা করতে পারলেন না। অর্থাৎ তিনি হয়তো ভেবেছিলেন 2 মাস কেটে গেলে তার দল অটুট থাকবে বা তার দল আবার পুনরায় জেগে উঠবে। তবে সবথেকে বড় খবর আজকে লাইভে যেটা তিনি বলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন, নতুন মুখ্যমন্ত্রীকে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। তাহলে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে একথা বলা যেতেই পারে যে তিনি শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রিত্ব মেনে নিলেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়টাও নিশ্চয়ই সেভাবেই মেনে নিলেন। যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিচার্য বিষয়। কিন্তু তিনি আজকে খুব চন্দ্রিমা ভট্টাচার্যকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তার শুভেচ্ছা জ্ঞাপন করে দিয়েছেন। ভালো, বেশ ভালো লাগলো। বিলম্বে বোধোদয় ঘটলেও ভালোই হয় বা ভালোই লাগে। তবে মমতা ব্যানার্জি যে কারণে আক্ষেপ করছেন সেটা অবশ্যই তার সঙ্গত আক্ষেপ নয়। তার কারণ এ পথটা তিনিই দেখিয়েছেন। তিনি কংগ্রেস ছেড়েছেন, কংগ্রেস ছেড়ে নতুন দল গড়েছেন। তিনি নতুন দল গড়ে বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেছেন। তিনি বিজেপির হয়ে রেলমন্ত্রিত্ব গ্রহণ করেছেন, আবার বিজেপিকে পরিত্যাগ করেছেন, আবার কংগ্রেসের হাত ধরেছেন, আবার কংগ্রেস ত্যাগ করেছেন, কংগ্রেস ত্যাগ করে আবার তিনি বিজেপির হাত ধরেছেন, আবার বিজেপির হাত ছেড়ে দিয়ে তিনি আবার কংগ্রেস ধরেছেন, আবার কংগ্রেসের সময় তিনি রেলমন্ত্রিত্ব গ্রহণ করেছেন। অবশেষে তিনি ক্ষমতায় এসছেন এবং তিনি যখন ক্ষমতায় আসলেন কংগ্রেসের সঙ্গে যৌথভাবে আন্দোলন করে সরকার গড়লেন। আবার ক্ষমতায় এসে তিনি কংগ্রেসকে লাথি মারলেন বা ল্যাং মারলেন। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, মনে পড়ে আপনার এই কাজগুলো? আপনি তো এই পথ দেখিয়েছেন। আপনার দেখানো পথেই তো সমস্ত নেতা নেত্রীরা একে একে সেই পথ ধরেছে বা সেই কাজ করে চলেছে, তাই না মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী? আপনি কংগ্রেসকে কিভাবে ল্যাং মেরেছিলেন, কিভাবে লাথি মেরেছিলেন মনে পড়ছে? মনে পড়ছে না। রাজীব গান্ধীর মুখটা আজ মনে পড়ছে আপনার? মনে পড়ছে না। সেই রাজীব গান্ধী যিনি আপনাকে যুব কংগ্রেসের সভাপতি করেছিলেন সিপিএমের বিরুদ্ধে লড়াই করার জন্য, মনে পড়ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী? এভাবেই সব কিছু ঘটে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন না, কালের নিয়ম। সত্যিকারের কালের নিয়ম। কালের নিয়মে এভাবেই সব কিছু ঘটে। সময় সব কিছু বলে, সময় সব কিছু ঠিক করে দেয়। আজকে আপনি বলছেন এভাবে সব একে একে তার নেতারা
বেইমানি করে চলে যাচ্ছে। আপনি রাজীব গান্ধীর সঙ্গে কি করেছিলেন? আপনি সীতারাম কেশরীর সঙ্গে কি করেছিলেন? একটু মনে করে দেখুন মাননীয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাই হোক, চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য শুনলাম। চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্যে কিছু একটা নতুনত্ব পেলাম। এর আগে যখন তিনি মমতা ব্যানার্জির মন্ত্রী ছিলেন, সেই সময় তিনি যখন বক্তব্য রাখতেন, তার কথা খুব একটা শুনতাম না, ভালোও লাগতো না, খুব হালকা বলে মনে হতো এবং ছেদো কথা বলে মনে হতো। কিন্তু তার বক্তব্য আজকে আমার একটু ভিন্নধর্মী বক্তব্য বা আলাদা ধরনের বলেই মনে হলো। প্রথম কথা, তিনি সাংবাদিকদের কাছে স্বীকার করে নিলেন যে তিনি অনেক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি, অনেক সাংবাদিকদের সঙ্গে রূঢ় ব্যবহার করেছেন, দুর্ব্যবহার করেছেন। তিনি আজকে তার জন্য ক্ষমা প্রার্থী হলেন এবং ক্ষমা চাইলেন। ভালো লাগলো, খুব ভালো লাগলো। রাজনীতিবিদরা সচরাচর ক্ষমা চান না, দুঃখ প্রকাশ করেন না, বা তারা তাদের ভুল স্বীকারটা করেন না, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তা করলেন। এই জন্য তার প্রশংসা অবশ্যই প্রাপ্য। পরবর্তী পর্যায়ে যেটা তিনি বলেছেন যে তিনি কাউকে দোষ দিতে চান না, এটাও খুব ভালো লাগলো। তৃণমূলের নেতা নেত্রীরা যখন পদত্যাগ করেছেন, কেউ না কেউ কারো না কারো প্রতি বিষোদ্গার করেছেন বা দোষ দেখিয়েছেন বা দোষ ত্রুটি ধরেছেন, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য কারো বিরুদ্ধে কোনো দোষ প্রকাশ করেননি বা দোষের কথা বলেননি। বরং তিনি একথা বলেছেন যে তিনি তার কর্মের জন্য এবং তার ব্যর্থতার জন্য তিনি তার দায় নিজের কাঁধে নিচ্ছেন এবং তিনি তা স্বীকার করে নিচ্ছেন। অনেক দিন পর কোনো তৃণমূল নেতা কিংবা নেত্রী তার ব্যর্থতা স্বীকার করে নিলেন, এটা জেনে ভালো লাগছে। কেউ তো সচরাচর ব্যর্থতা স্বীকার করে না, বিশেষ করে রাজনৈতিক নেতারা ব্যর্থতা স্বীকার করে না, কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তার ব্যর্থতা স্বীকার করে নিজের ব্যর্থতা নিজের কাঁধেই সেটা চাপালেন এবং নিজের ব্যর্থতার দায় স্বীকার করে নিলেন। এটাও খুব ভালো লাগলো। এটাও একটা ব্যতিক্রমী ভাবনা বা ব্যতিক্রমী দৃষ্টান্তমূলক আচরণ। এরপরে আরেকটা কথা যেটা ভালো লাগলো, সেটা তিনি সর্বময় নেত্রী, তার দীর্ঘদিনের সাথী বা নেত্রী, তার বিরুদ্ধে একটি কথাও তিনি বলেননি। তিনি তার কোনো দোষ বা তার কোনো ত্রুটির কথা তিনি আলোচনা করেননি বা বলেননি বা সাংবাদিকদের কাছে তুলে ধরেননি। এটাও ভালো লাগলো। তিনি তার নিজের কথাই বললেন, নিজের দোষের কথাই বললেন, নিজের ব্যর্থতার কথাই বললেন যে আমিই ব্যর্থ, আমার ব্যর্থতার কথাই আমি স্বীকার করছি, আমার ব্যর্থতার দায় আমিই নিচ্ছি, কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ভীষণ ভালো লাগলো। এই যে যখন কেউ বলে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, এ কথাটা শুনে খুব ভালো লাগলো। তার কথায় একটা গুরুত্ব আছে দেখলাম। আজকে তিনি মনে হলো মুক্ত, আজকে মনে হলো তিনি স্বাধীন, তিনি কথা বলার জন্য যথেষ্ট হয়তো অপেক্ষা করেছিলেন। তিনি তো অর্থমন্ত্রী ছিলেন, কিন্তু সেই অর্থমন্ত্রী থাকাকালীন তাকে শুনতে হয়েছে যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতেই তিনি বাজেট করে ফেলেছেন। কিংবা এটাও তো ঠিক, বাম আমলে যেমন চিরকুটে চাকরি হতো বলে মাননীয় মুখ্যমন্ত্রী দোষ দেখতেন বা বলতেন, তেমনি মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানসভায় বাজেট চলাকালীন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে একটা চিরকুট দিয়ে দিলেন, যে চিরকুটে লেখা ছিল যে ডিএ দেওয়া হবে 1% কি 2% কিংবা 3%-এর একটা ডিএ দেওয়া হবে, সেটা তিনি চিরকুটে লিখে দিলেন। এরমভাবে কি করা যায়? একটা অর্থমন্ত্রীকে এভাবে চিরকুটে লিখে তার কথা বলা যায়? বলতে গেলে আগেই বলতে হয়, বাজেট পেশ করতে গেলে আগেই আলোচনা করতে হয়, বাজেটে কোনো কিছু নির্ধারণ করতে গেলে আগেই তা উল্লেখ করতে হয়, সেটা স্টাডি করতে হয়, সেটা নিয়ে দলের মধ্যে আলোচনা করতে হয়। কিন্তু মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বাজেট চলাকালীন অর্থমন্ত্রীকে একটা চিরকুট ধরিয়ে দিলেন, দিয়ে বললেন যে ডিএ দেওয়া হবে, এই সামান্য একটু ডিএ দেওয়া ঘোষণা করতে হবে, অর্থমন্ত্রী সেটা ঘোষণা করে দিলেন। এটা অর্থমন্ত্রীরও তো একটা ঠিক
তার যে পদ, তার যে গরিমা, তাতে নিশ্চয়ই আঘাত লাগে বা আঘাতপ্রাপ্ত হয়। এগুলো তো বুঝতে হবে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আপনি আপনার মতো করে চালিয়েছেন সব কিছু, কিন্তু ক্ষমতা থেকে চলে গেলে আর নিজের মতো করে সব কিছু চলে না। আপনিই তো করেছিলেন, মনে পড়ে মুকুল রায়কে, অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, যিনি বিজেপিতে ছিলেন, যিনি বিধানসভায় বিজেপি, কিন্তু তৃণমূলে তিনি যোগদান করে দিলেন, কিন্তু বিজেপির নেতা বলে তিনি তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করে দিলেন, যা নিয়ে কোর্টে মামলা হলো এবং মামলায় মুকুল রায় হেরে গেলেন। এভাবে কি করা যায়? কিন্তু আপনি তা করেছেন, আপনি আপনার মতো করেছেন। মনে পড়ে কত বিজেপি নেতা তৃণমূলে যোগ দিয়েছে, বিধানসভায় তারা বিজেপি, বাইরে তারা তৃণমূলের তারা নেতা বলে নিজেদেরকে পরিচয় দিয়েছে। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তা চোখ বুজে থেকেছেন, চোখ বুজে দেখেছেন, অন্ধের মতন তাকে সমর্থন করে গেছেন। আজকে তো তারই পদধ্বনি শোনা যাচ্ছে না। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, আজ আর আক্ষেপ করে কি হবে? কিন্তু কালের ধ্বনি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেই পদধ্বনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একে একে আপনার নেতা নেত্রীরা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে। সে যে শিবিরেই যাক, শিবির বদল করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু আপনার দেখানো পথেই তারা আজ পথ চলছে। এটাই আজকের প্রতিবাদ্য বিষয় বা পর্যালোচনা বা প্রতিবেদন। এখনকার প্রতিবেদন এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন। এবং সেই সঙ্গে আমার প্রতিবেদন ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। নমস্কার।